আমাদের মায়ার অনুভূতি চ্যানেলের সকল প্রকার গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করুন। এই ছেলে, প্রত্যেকদিন স্যার ম্যাডামদের সামনে ক্যাম্পাসে সিগারেট খাস কেন? মা বাবা ভদ্রতা শেখায়নি? ক্যাম্পাসে বসে সিগারেট খাচ্ছিলাম, তখনই একটা মেয়ে এসে বলল। চুপচাপ হয়ে সিগারেট খাইতে লাগলাম। কি হলো তোকে? আমি কিছু বললাম? চুপচাপ। এইভাবে হবে না। তোর আব্বুর নাম্বার দে। ফোন নাম্বার বন্ধ। আম্মুর নাম্বার দে। 017262822। মেয়েটি ফোন দিল। আমার পকেটের ফোনটা বেজে উঠল। ফোনটা বাহির করে কেটে দিলাম। নিজের নাম্বার দিলি কেন? ফাজলামি করিস? এটাই আম্মুর নাম্বার। আব্বু আম্মু মারা যাওয়ার পর এটা আমার কাছে। মেয়েটা চুপ হয়ে গেল। কিছুক্ষণ দুজনের মধ্যে নিস্তব্ধতা চলল। নাম কি? রাফি। শুধু রাফি? আর কিছু নেই? আছে, কিন্তু যাদের দেওয়া ছিল তারা না থাকায় ব্যবহার করার প্রয়োজন মনে করি না। বাসায় কে কে আছে? কেউ নেই। মানে? একা থাকি, কেউ নেই আমার। থাকিস কোথায়? কলেজের পিছনে একটা বাসায় থাকি। পড়ালেখা কেমন করে চলে? ফ্রিল্যান্সিং করি, ওটা দিয়েই চলে যায়। কোন ইয়ারে? সেকেন্ড ইয়ারে। মেয়েটা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। আপনার সব জানা হয়ে গেলে এখন আসি বলেই চলে আসতে লাগলাম। আমার পরিচয় জানতে চাইবি না? প্রয়োজন মনে করি না। কিন্তু আমার প্রয়োজন আছে। আমি হিয়া, অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি। আচ্ছা, এখন আসি। আচ্ছা যা। ওখান থেকে চলে আসলাম। মেয়েটাকে আমি চিনি, এমনকি কলেজের সবাই চেনে। কলেজের ক্রাশদের মধ্যে হিয়া আপু একজন। যেমন সুন্দর দেখতে, তেমন রাগী। কলেজের কত ছেলে তার হাতের জন্য হাসপাতালে গেছে তার হিসাব নেই। হিয়া আপুর ভাই পুলিশ কমিশনার, তাই সবাই তাকে ভয় করে চলে। কলেজে যেদিন প্রথম তাকে দেখেছিলাম কেমন যেন ভালো লেগেছিল, কিন্তু সেটাকে আমি পাত্তা দেইনি, কারণ এসব মায়া জড়ানো আমার পক্ষে সম্ভব না। এসব ভাবতে ভাবতে বাসায় আসলাম। ফ্রেশ হয়ে রান্না করলাম, তারপর খেয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ খুব কম রাতেই আমি ঘুমাই। কাজের জন্য জেগে থাকতে লাগে। সন্ধ্যায় ঘুম থেকে উঠে বাইরে গেলাম, এক প্যাকেট সিগারেট কিনে নিয়ে আসলাম সারা রাত জেগে কাটানোর জন্য। বক্সে গান আর এই সিগারেট, এটাই আমার সাথী। এরপর দুদিন কলেজে গেলাম না। এমনিতেই আমি অতটা কলেজে যাই না। যেদিন বাসায় বোরিং লাগে সেদিন কলেজে যাই। আমার তেমন কোনো ফ্রেন্ড নেই, একা থাকতে ভালো লাগে। অনেকে আমাকে নিজের বন্ধু ভাবলেও আমি ভাবি না, কারণ আমার সময় সময় মনে হয় আমি আমার নিজেরই না, অন্য কারো। কেমন করে ভাবো? এক সপ্তাহ পর রাস্তা দিয়ে হাঁটছিলাম, হঠাৎ কারো ডাক শুনতে পেলাম। পিছনে তাকিয়ে দেখি হিয়া আপু। ওই শোন, জি বলেন। কলেজে আসিস না কেন? ভালো লাগে না কলেজে। আর কিসের জন্যই বা যাব? কেন, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে যাবি? আমার একা থাকাটাই পছন্দ, তাই বন্ধু বান্ধব পাতাই না। খুব অদ্ভুত কথা বলিস তো দেখছি। আমি এমনই। কাল কলেজে আসবি। দেখি। দেখি না, আসবি। আর তোর নাম্বার আছে, না আসলে ফোন দিয়ে আনবো, দরকার হলে বাসা থেকে টেনে আনবো। আচ্ছা যাব, কিন্তু কেন যাব সেটা বলেন। এমনিতেই আসবি। আমি কারণ ছাড়া কারো কথা মানতে পারবো না, ওটা আমার অভ্যাস না। আপনি যদি কোনো কারণে ডাকেন তাহলে আমি যাব, কিন্তু অহেতুক বিনা কারণে ডাকলে আমি যেতে পারবো না। আসবি না মানে? তোকে আসতেই হবে। আচ্ছা আমি যাব। হুম, এই তো ভালো ছেলের মতো কথা। আচ্ছা আমি এখন আসি। কই যাবি? আমি নামিয়ে দিচ্ছি, আয়। ধন্যবাদ বলার জন্য, কিন্তু আমি হেঁটেই চলে যেতে পারবো। আচ্ছা, যা ইচ্ছা কর, কিন্তু কাল যেন কলেজে তোকে দেখি। আমি যখন বলেছি নিশ্চয়ই যাব। মনে থাকে যেন। কথাটা বলেই হিয়া আপু চলে গেল। আমিও বাসায় চলে আসলাম। রাতে খেয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ আজ কোনো কাজ নেই। এমনিতেও আমি কাল কলেজে যেতাম। বাসায় ভালো লাগছিল না। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ব্যাগটা ঘাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। কলেজের সামনে একটা চায়ের দোকান পড়ে, ওখানে গিয়ে চায়ের অর্ডার দিয়ে সিগারেট খেতে লাগলাম। চা খেয়ে কলেজের ভিতরে গেলাম, একটা ক্লাস করে বের হয়ে আসলাম। বাইরে আসতেই হিয়া আপু সামনে এসে দাঁড়ালো। আপনি? আয়। হিয়াপুর পিছন পিছন যেতে লাগলাম। কি জানি আবার নিজের ভাইকে ডাক দিল, নাকি যদি আবার জেলে দিয়ে দেয় কলেজের আইন ভঙ্গ করার জন্য। এই যে আপু, কই যান? হিয়াপু আমার দিকে একবার তাকিয়ে আবার হাঁটতে লাগলো, তারপর মাঠের এক কোনায় গিয়ে বসলো। আমি গিয়ে পাশে দাঁড়িয়ে রইলাম।
কি হলো, বস। একটু দূরত্ব বজায় রেখে বসলাম। এত দূরে গিয়ে বসলি কেন? কাছে এসে বস। না, ঠিক আছে। আমার ঠিক নেই, কাছে এসে বস। তারপর একটু কাছে গিয়ে বসলাম। সকালে খেয়েছিস? হুম, খেয়েছি। দেখলাম তো কলেজের সামনে দোকানে কি খেলি। আমার সকালে খাওয়া লাগে না, ওই দুটো জিনিস দিয়েই সকাল পার হয়ে যায়। তোর বাসায় রান্না করে কে? আমি করি। তুই রান্না করতে পারিস? হুম। যাক, ভালোই হলো। কেন বলুন তো? আমি তো রান্না করতে পারি না। তাতে ভালোর কি হলো? অত বুঝতে হবে না। তারপর দুজনে কিছুক্ষণ চুপচাপ রইলাম। আচ্ছা, তুই এমন এলোমেলো থাকিস কেন? এলোমেলো থাকাটাই ভালো লাগে। কার জন্য গুছিয়ে থাকবো? তোর কথার মধ্যে কোনো রসকস নেই। সকলের মন জোগানো কথা আমি বলতে পারি না, তাই হয়তো সবার আমার কথা ভালো লাগে না। আচ্ছা, বাদ দে। কোথায়? সকাল থেকে কিছু খাইনি, ক্ষুধা লাগছে, চল কিছু খেয়ে আসি। আপনি যান, আমি বাসায় যাব। আমি বাসায় নামিয়ে দিয়ে আসবো, এখন চল। না, আমার খিদে নেই। আরেকটা কথা বললে তোর খবর আছে। তারপর হিয়া আপুর হাত ধরে টানতে টানতে ওর গাড়িতে নিয়ে গেল। গাড়ি চালিয়ে একটা বড় রেস্টুরেন্ট আসলো। দুজনে ভিতরে গেলাম। কি খাবি বল? আমি কিছু খাবো না। মেজাজ খারাপ করাবি না, বলে দিলাম। আমি কিছু না বলে চুপচাপ বসে রইলাম। হিয়া আপু নিজেই খাবারের অর্ডার দিল। কিছুক্ষণ পর খাবার চলে আসলো। আমি শুধু খাবার নাড়াচাড়া করতে লাগলাম, কারণ খাওয়ার কোনো ইচ্ছেই আমার নেই। সেটা হয়তো হিয়া আপুর চোখে পড়ছে। হিয়া আপু আমার দিকে রাগী লুক নিয়ে তাকালো। কি হলো, খাচ্ছিস না কেন? ইচ্ছে নেই। ইচ্ছে নেই কেন? জানি না। তারপর হিয়া আপু আমার কাছে এসে আমার মুখের সামনে খাবার ধরলো। নে, খেয়ে নে। করুণা করছেন? করোনার কি দেখলি? যা করছেন সবই তো করুণা। না হলে একদিনের চেনা জানায় আপনি আমাকে এখানে খাওয়াইতে নিয়ে আসতেন। এটা করুণা ছাড়া কি? হিয়া আপু রাগ করে সব খাবারে জল ঢেলে দিল। চল, খেতে হবে না তোকে। বিল দিয়ে আমার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসলো। যা, বাসায় চলে যা। আমি কিছু না বলে ওখান থেকে হাঁটতে ধরলাম। কি মেরে, নিজে ডাকলো আবার নিজেই তাড়িয়ে দিল। বড়লোক তো, তাই মনে হয়। অন্যের রেসপেক্ট নিয়ে চিন্তা করে না, শুধু নিজের চালাতে চাই। কি জন্য যে কলেজে আসলাম। বাসায় গেলাম না, ভালো লাগছিল না, তাই আর বাসায় গেলাম না। দুইটা সিগারেট কিনে নদীর পাড়ে গিয়ে বসলাম। সিগারেট ধরিয়ে গাছের নিচে বসে নদীর বয়ে চলা দেখতে লাগলাম। একটু পর ফোনটা বেজে উঠল। আননোন নাম্বার। ফোনটা রিসিভ করার পর ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ শুনতে পেলাম। কথা শুনে বুঝতে পারলাম হিয়া আপু। কই আছিস? কে আপনি? কই আছিস সেটা বল, এসে দেখাচ্ছি আমি কে। নদীর ধারের গাছের নিচে বসে আছি। দাঁড়া, আমি আসছি, কোথাও যাবি না। 5 মিনিট পর হিয়া আপু আসলো। এখানে কি করিস? বসে আছি, কেন বলুন তো? হাতে ওটা কি? ফোন। ওই হাতে কি? সিগারেট। হিয়া আপু সিগারেটটা নিয়ে ফেলে দিল। আর কোনো দিনও যেন আমার সামনে সিগারেট খাওয়া না দেখি। কিছু না বলে চুপ করে রইলাম। বাসায় যাবি না? বাসায় গিয়ে কি করব? কেন, রেস্ট নিবি? বাসায় যাওয়ার ইচ্ছে করছে না। হিয়া আপু আমার পাশে বসে পড়ল। সরি। কেন বলুন তো? তখন তোকে রাগ দেখানোর জন্য। বাদ দেন, অভ্যাস আছে, আমি কিছু মনে করিনি। আসলে তুই তখন ওই কথাটা বলার পর মেজাজটা খুব খারাপ হয়ে গিয়েছিল। ভুল তো কিছু বলিনি। হিয়া আপু আমার দিকে তাকালো। কি বলবি বল, কিন্তু এই কথাটা যেন তোর মুখে আর কোনোদিন না শুনি। আপনি বাসায় যাবেন না? যাব পরে, কিন্তু তুই আমাকে আপনি করে বলছিস কেন? তাহলে কি করে বলবো? তুমি করে বলবি। আপনি আমার সিনিয়র, আপনাকে আপনি বলেই ডাকা আমার মনে হয় উচিত। বলছি না আপনি বলবি না, কানে কথা যায় না? হিয়া আপুর চিল্লানি শুনে বুকটা কেঁপে উঠল। খুব ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা, ডাকবো না। মনে থাকে জানো। অনেকক্ষণ ধরে দুজনে চুপচাপ বসে রইলাম। নদীর ধারে হালকা বাতাস বইছে, খুব সুন্দর লাগছে। জানেন, আমার বাবা আমাকে ছোট থাকতে বিকেল করে প্রতিদিন এখানে ঘুরতে নিয়ে আসতেন। মন খারাপ করিস না। হঠাৎ করেই হিয়া আপু আমার কাঁধে মাথা রাখলো। ব্যাপারটা খুব অদ্ভুত লাগলো। আমি চুপ করে রইলাম। আজ থেকে কখনো নিজেকে একা মনে করবি না। এখন থেকে সব সময় আমাকে তোর পাশে পাবি, কথা দিলাম। আমি কিছু না বলে একটা মুচকি হাসলাম। কি হলো, হাসছিস কেন? না, এমনি। চল বাসায় যাব। চলেন। আবার চলেন? চলো। এইভাবে বলবি, মনে থাকে জানো।
হিয়া আপু আমাকে রাস্তার মোড়ে নামিয়ে দিয়ে চলে গেল। দোকান থেকে কিছু খাবার কিনে বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। তারপর ল্যাপটপটা নিয়ে কাজ করতে লাগলাম। একটু পর ফোনটা বেজে উঠলো। ফোনটা ধরলাম। কি করিস? কাজ করি। খেয়েছিস? খেয়েছি। আচ্ছা রাখি, কাল কলেজে আসবি কিন্তু। ফোনটা রেখে দিলাম। আমি আবার কালকে কলেজে যাব। যে প্যারা লাইলাম হুদাই, সেই প্যারা আবার নিতে যাব। কাজ শেষ করে আর বাইরে বের হলাম না, বাসায় কাটিয়ে দিলাম। রাতে রান্না করে খেয়ে নিজের কাজ করতে লাগলাম। সকালে ফোনটা বেজে উঠল। ফোনের নাম্বার না দেখে কানের কাছে নিলাম। হ্যালো, কে? কই তুই? বাসায়। কি করছিস? আপনার ফোনে ঘুম ভাঙলো। এখনো ঘুমাচ্ছিস? কয়টা বাজে খেয়াল আছে? কয়টা? 11টা বাজে। তাড়াতাড়ি কলেজে আয়। না, কলেজে যাব না, ভালো লাগছে না বলেই ফোনটা কেটে দিয়ে আবার ঘুমিয়ে পড়লাম। 1 ঘন্টা পর কলিং বেলের শব্দ পেলাম। আমার বাসায় তো কেউ তেমন আসে না। ঘুম ঘুম চোখে গিয়ে দরজাটা খুলে দিয়ে চমকে গেলাম, কারণ ইয়া আপু দাঁড়িয়ে। আপনি এখানে? তোকে না বলছি আপনি বলবি না? ঠিক আছে, কিন্তু আমার বাসা চিনলা কেমন করে? কাল তোকে নামিয়ে দিছিলাম যেখানে, ওই রাস্তায় দিয়ে আসছিলাম। তারপর একটা লোককে জিজ্ঞেস করে বলে দিল। ও, কিন্তু এখানে আসাটা ঠিক হয়নি। লোকে কি ভাববে? আর আমি এখানে একা থাকি, বুঝতেও তো পারছেন। অত বুঝে লাভ নেই, সর ভেতরে যেতে দে। আমি কিছু বলার আগে হিয়া আপু ভিতরে ঢুকে পড়লো। তোর বাসাটা তো বেশ সুন্দর। আমার আব্বু এটা আমার জন্য রেখে গেছেন। ও, তাড়াতাড়ি রেডি হয়ে নে, একসাথে খাওয়া দাওয়া করবো। খাবার নিয়ে এসেছি। আমি কিছু না বলে ফ্রেশ হতে চলে গেলাম, কারণ যত তাড়াতাড়ি সম্ভব তাকে এই বাসা থেকে বিদায় করতে হবে। আমার তো কিছু না, কিন্তু মানুষ তার নামে খারাপ কথা বলতে পারে। রেডি হয়ে এসে দেখি হিয়া আপু খাবার নিয়ে বসে আছে। দুজনে বসে খেয়ে নিলাম। হিয়া আপু শুধু বক বক করেই যাচ্ছে, আর আমি ভাবতেছি কখন সে এখান থেকে যাবে। তাড়াতাড়ি খাওয়া শেষ করলাম। এখন চল তো আমার সাথে। কোথায়? কাজী অফিস। আজ তোকে বিয়ে করব। কি বলছো এসব? কেন আমাকে বিয়ে করবি না কেন? আমি কি দেখতে খারাপ? না, সেটা না, কিন্তু তোমার সাথে আমার যায় না। তাই নাকি? কিন্তু আমি যে তোকেই বিয়ে করব। হিয়া আপুর কথাগুলো শুনে চোখ আকাশে একভাবে তার দিকে তাকিয়ে আছি। আরে ভেবাচাকা খেয়ে গেলি নাকি? আমি তো মজা করছিলাম। হিয়া আপুর কথা শুনে কিছুটা স্বস্তি পেলাম। কই যাবা? চল, আজ তোকে গুছিয়ে আনবো। মানে? মানে তোর এই চুলের ডানা কাটবো। লাগবে না, আমি এরকমই ঠিক আছি। আর একবার লাগবে না বললে থাপ্পড় মেরে গাল লাল করে দিব। হিয়া আপুর কথা শুনে চুপ হয়ে গেলাম। তারপর দুজনে বেরিয়ে পড়লাম। হিয়া আপু গাড়ি চালাচ্ছে, আর আমি চুপচাপ বসে আছি। কি হলো, চুপ করে বসে আছিস যে? না, এমনি। হিয়া আপু সেলুনে নিয়ে গিয়ে আমার চুলের 12টা বাজাই দিল। তারপর দুজনে শপিং মলে গেলাম। এখানে কেন? শপিং করব। ও আচ্ছা, কি কিনবেন? আবার আপনি বলিস? ও সরি, আসলে আমার আপনি বলাটাই বেশি ভালো লাগে। আর একবার বলে দেখিস, দাঁত ভেঙে দিব। আচ্ছা বাদ দেন, কি কিনবা তাড়াতাড়ি কিনো। আমি নিজের জন্য কিনবো। কে বললো তোর জন্য কিনবো? কেন, আমার জামা কাপড়েও কি সমস্যা? না, তা নয়। তাহলে? এমনিতেই আমার ইচ্ছে হয়েছে তাই। কিন্তু আমার লাগবে না। বেশি কথা বলবি না। তারপর হিয়াপু নিজে পছন্দ করে শার্ট প্যান্ট কিনলো। আমি গিয়ে বিল দিয়ে দিলাম। হিয়াপু বিল দিতে গিয়ে ঘুরে আসলো। তোকে বিল দিতে কে বলছে? কেন, আমার জিনিস তাই আমি টাকা দিলাম। কেন, আমি কি বলছি তোকে টাকা দিতে? বলার কি আছে? আরেকদিন যদি পাকনামি করিস তাহলে বুঝতে পারবি। চল এখন। হিয়া আপু আর কোনো কথা বলল না। রেস্টুরেন্টে গিয়ে হিয়া আপু কোনো কথা বলছে না, মুখে রাগের ছাপ দেখা যাচ্ছে। হিয়া আপু ধীরে ধীরে আমার জীবনটাকে নিয়ন্ত্রণ করতে শুরু করে দিয়েছে। প্রথমের দিকে খারাপ লাগলেও তার শাসনগুলো এখন খুব ভালো লাগছে। পুরনো কিছু স্মৃতি তাজা করে দিচ্ছে। এখনো রাগ করে আছো? কি হলো? সরি, আমি বুঝতে পারিনি। হিয়া আপু আমার দিকে তাকালো। হয়েছে, আর সরি বলতে হবে না। তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে আসলাম। এবার টাকা দিতে গেলাম। না, ফ্রিতে বকা খাওয়ার শখ নেই আমার। ইয়া আপু আমাকে বাসায় নামিয়ে দিয়ে চলে গেল। বিকেলে আর বাসা থেকে বের হলাম না, কাজ ছিল, তাই রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। সকালে ফোনের রিংটং শুনে ঘুম ভেঙে গেল। ফোনটা হাতে নিয়ে দেখি হিয়া আপুর ফোন। হ্যালো আপু। কই তুই? বাসায়। তাড়াতাড়ি ক্যাম্পাসে আয়।
ফ্রেশ হয়ে কলেজে গেলাম। কলেজে ঢুকতেই অনেকেই হা হয়ে তাকিয়ে আছে। নিজেকেই কেমন যেন লাগছে, কারণ নিজের স্টাইল চেঞ্জ করেছি। অগোছালো ছেলেটা আজ ফিটফাট হয়ে কলেজে এসেছে, তাই হয়তো সবাই তাকিয়ে আছে। আমি হিয়া আপুকে খুঁজতে লাগলাম। একটু পর হিয়া আপুকে দেখলাম 3-4টা মেয়ের সাথে একাডেমিক ভবনের দিকে যাচ্ছে। আমি ডাক দিলাম, হিয়া আপু। আমার ডাক শুনে পিছনে ফিরে তাকালো। আমি ওদের কাছে গেলাম। কই যাও? চুপচাপ। ছেলেটা কে রে? দেখতে তো খুব কিউট। হিয়া আপু তখন তার বান্ধবীর দিকে রাগি ঢুকে তাকালো। তোরা যা, আমি পরে তোদের সাথে কথা বলছি। হিয়া আপুর বান্ধবীরা হিয়া আপুর চেহারা দেখে বুঝতে পারছে হাব ভাব, তাই কিছু না বলে চলে গেল। এই ছেলে, তোমাকে দেখতে না খুব কিউট লাগছে। যেতে যেতে হিয়া আপুর বান্ধবী বলল। হিয়া আপু চত্বরে গিয়ে বসে পড়ল। আমি দুইজন বসার মতো দূরত্ব রেখে বসলাম। দুজনে চুপচাপ। এত রাগ কিসের কে জানে। আমি তো আজ আপনি করেও বলিনি, কিন্তু হিয়া আপুকে রাগি লুকে অনেক কিউট লাগে। আমি কিছুদিনে লক্ষ্য করেছি হিয়া আপু রাগলে গাল দুটো লাল হয়ে যায়। আপু আজ এত রেগে কেন? কি হলো বলছো না যে? আমি তো আজ আপনি করে বলিও নি, তাহলে রাগ করে আছো যে? তোর কি কেউ আসবে? আমার আবার কে আসবে? তাহলে মধ্যে যে এত বড় জায়গা ফাঁকা করে রেখে বসে আছিস? আরে পাশে বসলেই সবাই নেগেটিভ মাইন্ডে নিবে, কেউ ভাববে না যে তুমি আমার আপু লাগো। হিয়া আপু আমার কলার ধরে নিজের পাশে টেনে বসালো। আমি তোর কি লাগি ভালো করে বল। তুমি আমার সিনিয়র, সেই হিসেবে আপুই তো হওয়ার কথা। আরেকদিন যদি এই আবাল মার্কা কথা বলেছিস তাহলে তোর খবর করে দেব, বলদ কোথাকার। তখন হিয়া আপুর বান্ধবী কোথা থেকে এসে যেন পাশে বসলো। হিয়া আপু রেগে আগুন হয়ে গেল, আমার হাত ধরে নিজের পাশে বসালো। রিফা, তুই এখানে? কেন, আসা যাবে না নাকি? আমি কি সেটা বলেছি নাকি? আসলে একা একা ভালো লাগছে না, তাই তোদের সাথে গল্প করতে চলে এলাম। ও খুব ভালো তো। ছেলেটা কে? ও দাঁড়া, পরিচয় করিয়ে দেই। রাফি, এ হচ্ছে আমার বড় আপু রিফা। আজ থেকে ওকে বড় বোনের মতো সম্মান দিবি, ঠিক আছে? আর রিফা, এ হচ্ছে রাফি। আজ থেকে ওকে নিজের ভাইয়ের মতো দেখবি। কি বলছিস সেই সব? ঠিকই তো বললাম। আমি শুধু ওদের কথা শুনছি। তারপর রিফা হিয়া আপুকে সাইডে নিয়ে গেল। দুজনে কি যে কথা বলছে, কিন্তু দূর থেকে যা বুঝলাম খুব ঝগড়া করছে। এক পর্যায়ে হিয়া আপু কি যেন বলল, আর রিফা আপু ওখান থেকে চলে গেল। আর আপু আমার কাছে আসলো। এতক্ষণ লাগে আসতে? কি কথা বললো আপু? হিয়া চুপচাপ পাশে বসে পড়ল। কি হলো, কিছু বলছো না যে? শোন, কাল থেকে তুই কলেজে আসবি না। কেন? তাহলে রিফা তোর সাথে কথা বলতে পারবে না। কিন্তু কথা বললে কি সমস্যা? সমস্যা আছে, ওর কথার দাম নেই। আমি কথা না বললেই তো হলো, তাতে কলেজ না আসার কি হলো? সেটাও কথা। তুই রিফার সাথে কথা বলবি না, বল, এমনকি কোনো মেয়ের সাথে কথা বলবি না, ঠিক আছে? আর যদি দেখি তাহলে তোর একদিন কি আমার একদিন। কি বলবো ভেবে পাচ্ছি না। হিয়া আপুর এমন আচরণ আমায় বেশ অবাক করছে। কি হলো, মনে থাকবে তো? হুম, থাকবে। এই তো ভালো ছেলে, চল এখন ক্লাসে যা। হিয়া আপু নিজের ক্লাসে গেল, আমি আমার ক্লাসে চলে গেলাম। এভাবেই 1 মাস পার হয়ে গেল। হিয়া আপু আমার জীবনটাকে নিজের মতো চালাতে শুরু করলো, যেমন কেউ আপনজন করে। এটা করার অধিকার আমি হিয়া আপুকে অনেক আগেই নিজের মন থেকে দিয়ে দিছি, কারণ আমি মনে মনে হিয়া আপুকে অনেকটা ভালোবেসে ফেলেছি। নিজের এই মনটাকে অনেকবার বোঝাতে চেষ্টা করেছি তার সাথে আমার যায় না, কিন্তু মনটা মানেনি, ছুটে গেছে তার কাছে। আমি জানি আমি যেদিন হিয়া আপুকে আমার ভালোবাসার কথা বলবো সেদিন হয়তো সব শেষ হয়ে যাবে, আর আমি সেটা চাই না। তাই আমি তাকে নীরবে ভালোবেসে যাব, কখনো তার কাছে নিজের ভালোবাসার দাবি নিয়ে যাব না। হয়তো শেষে আমার ভালোবাসাটা এক কোণে পড়ে রয়ে যাবে। কথাগুলো ভাবতে ভাবতে মনটা খারাপ হয়ে গেল। কিরে, মন খারাপ করে বসে আছিস কেন? কই না তো, মিথ্যা বলবি না। তেমন কিছু না আপু। আচ্ছা বাদ দে, আয় তোর সাথে একজনের পরিচয় করিয়ে দেই। আমি হিয়াপুর সাথে গেলাম। হিয়াপু কাকে যেন ফোন দিয়ে ডাকলো। একটু পর একটা ছেলে বাইক নিয়ে আসলো। রিফা, এ হলো জনি, আমার কাজিন। আর জনি, এ হলো রাফি। হাই। হ্যালো, তুমি তাহলে রাফি? হুম, আপনি আমাকে চিনেন? না, কিন্তু হেয়ার মুখে তোমার কথা অনেক শুনেছি। এই বয়সে তুমি একাই চলাফেরা করো, এটা অনেক ভালো ব্যাপার। সবাই পারে না এটা। আমার আব্বু একটা কথা বলতেন, পাশে যখন কেউ থাকবে না তখন নিজে উঠে দাঁড়াতে হয়। উঠে দাঁড়ানোর সময় কাউকে পাশে পাবি না, তাই নিজে নিজে চলতে শিখতে হবে।
আর আমি একাই চলতে শিখে গেছি, আর সামনের দিনগুলোতেও একাই হয়তো থাকতে শিখে যাব। কথাটা বলার পর হিয়া আপু আমার দিকে তাকালো। তারপর তিনজনে বসে অনেক কথা বললাম। তারপর হিয়া আপু জনির বাইকে করে বাসায় চলে গেল, আর আমি আমার বাসায় চলে আসলাম। জনি এখন থেকে আমাদের কলেজেই পড়বে। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজের দিকে বেরিয়ে পড়লাম। কলেজে ঢোকার আগে চায়ের দোকানে গেলাম, 1 কাপ চা অর্ডার দিলাম। চা আসতে আসতে একটা সিগারেট কিনে ধরালাম। এর মধ্যে হিয়া আপুর ফোন। হ্যালো। কই তুই? এই তো যাচ্ছি। তাড়াতাড়ি আয়। চা আর সিগারেট খেয়ে কলেজে গেলাম। হিয়া আপু মাঠের এক কোণে বসে আছে। আমি হিয়া আপুর থেকে একটু দূরে গিয়ে বসলাম। হিয়া আপু আমার কাছে চেপে আসলো। আমি চুপচাপ আছি। তোকে কতবার বলেছি সিগারেট খাস না? তুমি হয়তো একদিন চলে যাবে, কিন্তু এটাই হয়তো আমার পাশে থেকে যাবে। আমার কথাটা হয়তো হিয়া আপু শুনতে পেল। কিছুক্ষণ চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল। তুই কি কিছুই বুঝিস না? কেন, কি আবার বুঝলাম না? কিছু না। হিয়া আপু মন খারাপ করে বসে রইল। আমি চুপচাপ তার মায়াবী মুখটা দেখতে লাগলাম। তারপর হিয়া আপু উঠে কিছু না বলে চলে যেতে লাগলো। আমি পিছন থেকে ডাক দিলাম, কিন্তু শুনলো না। নিজের গাড়িতে গিয়ে বসলো। আমি গাড়ির সাইডে দাঁড়িয়ে রইলাম। কিছুক্ষণ গাড়ির গ্লাস খুললো, চোখ দুটো লাল হয়ে আছে। ওঠ, বাসায় নামিয়ে দিই। আমি উঠে বসলাম। হিয়া আপু আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। অন্যদিন আসার সময় হাজারটা কথা বলবে, কিন্তু আজ একটাও কথা বলল না। এরপর কাজের চাপে 1 সপ্তাহ কলেজে যাওয়া হলো না। 1 সপ্তাহ পর কলেজে গিয়ে দেখলাম হিয়া আপু আর জনি বসে আছে। দুজনে বসে আছে আর হেসে হেসে কথা বলছে। আজ হিয়া আপু কলেজে আসলো, তবু একবার ফোন দিল না। খুব অবাক হলাম। এই কয়দিন অনেকবার দেখা করতে বলেছে, কিন্তু এই 1 সপ্তাহে প্রায় সারা দিন ল্যাপটপ নিয়ে বসে থাকতে হয়েছে। অনেক বড় একটা ক্লায়েন্ট পাওয়ায় কাজ অনেক বেশি ছিল। আমি ভাবলাম হয়তো ভাবছে আমি কলেজে আসবো না, তবুও একটা ফোন তো দিতে পারতো। আমি ওদের না দেখার ভান করে ক্লাসে যেতে লাগলাম। তখন পিছন থেকে হিয়া আপু ডাক দিল। আমি ওদের কাছে গেলাম। কেমন আছিস? ভালো আপু, তুমি? ভালো, বস। ওদের থেকে একটু দূরত্ব বজায় রেখে বসলাম। ওরা দুজনে কথা বলছে, আমি চুপচাপ ফোন টিপতেছি। এর মাঝে হিয়া আপু আমার সাথে একটা কথাও বলেনি। ব্যাপারটা খুব খারাপ লাগলো। অন্যদিন কলেজে না আসলে ডেকে এনে ঘন্টার পর ঘন্টা কথা বলতো, আর আজ পাশে বসে আছি, তাও মুখ ফুটে একটা কথা বলছে না। 1 সপ্তাহে এতটা বদল! তোমরা একটু কথা বলো, আমি স্যারের সাথে কথা বলে আসি। হিয়া আপু উঠে চলে গেল। জানো, হিয়ার মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। মানে, বুঝলাম না। তুমি জানো না, হিয়া আর আমার বিয়ে ঠিক হয়ে আছে। আমাদের পরীক্ষা শেষ হলে বিয়ে দেয়া হবে। জনির কথাটা শুনে বুকের ভেতরটা কেমন যেন করতে লাগলো। চোখ মুখ অন্ধকার হয়ে গেল। জানতাম এমন কিছু হবে, কিন্তু এত তাড়াতাড়ি হবে তা বুঝতে পারিনি। খুব খারাপ লাগছিল। কি করব বুঝতে পারছি না। এক নিমিষে মনে হয় সব শেষ হয়ে গেল। মনে হয় জনির কথাগুলো কোনো স্বপ্ন। কি হলো রাফি, তুমি ঠিক আছো তো? এমন অস্থির লাগছে কেন তোমাকে? কই, আমি তো ঠিক আছি। না, মনে হচ্ছে খুব অস্থির হয়ে আছো। আসলে বাসায় যেতে হবে তাড়াতাড়ি, তাই একটু তাড়াহুড়োয় আছি। ও আচ্ছা। আচ্ছা, আমি চলে যাই। হিয়া আপু আসলে বলে দিয়ে আমি চলে গেছি। এখনই চলে যাবে? হিয়া আসুক। না, একটা বড় ক্লায়েন্ট নক দেওয়ার কথা আছে, আমাকে যেতেই হবে। আচ্ছা, তাহলে যাও। আমি ওখান থেকে বাসায় চলে আসলাম। বাসায় এসে আব্বু আম্মুর ছবিটা হাতে নিয়ে বসে পড়লাম। খুব মিস করছি তাদেরকে। আজ কেন তোমরা আমাকে এত তাড়াতাড়ি ছেড়ে চলে গেলে? আমার মতো অভাগা হয়তো খুব কমই আছে। ভালোবাসার মানুষগুলা সব একে একে ছেড়ে চলে যায়। প্রথমে তোমরা চলে গেলে, এখন হিয়া আপু। হাম্মু জানো, আমি না হিয়া আপুকে খুব ভালোবাসি। হিয়া আপুর সাথে থাকলে তোমার কথা খুব মনে পড়ে। হিয়া আপু একদম তোমার মতো শাসন করে। তুমি যেমন আমাকে খাইয়ে দিতে, হিয়া আপু আমাকে মাঝে মাঝে খাইয়ে দিত। কোনো ভুল করলে বকা দিত। তুমি যেমন আমাকে একা করে ছেড়ে চলে গেলে, সেও চলে যাবে একদিন। কিন্তু আম্মু জানো কি, আমি না ওকে ভুলতে পারবো না। তোমাদের যেমন আমি কোনো দিন ভুলতে পারবো না, তেমনি তাকেও আমি কোনোদিন ভুলতে পারবো না। আমি কি করব তোমরাই বলো। খুব কষ্ট হচ্ছে, বুকের ভেতরটা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। শুধু তার কথাই মনে পড়ছে। আম্মু আব্বুর ছবি জড়িয়ে ধরে কান্না করতে করতে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পরে মনে হলো ঘটে যাওয়া ঘটনাগুলো স্বপ্ন ছিল, কিন্তু পরে বুঝতে পারলাম কিছুই মিথ্যে না। শুধু আজ আমার ভালোবাসাটা মিথ্যে হয়ে গেল, চাপা পড়ে গেল কষ্টের ভাঁজে। ঘুম থেকে উঠে যখন বুঝতে পারেন যে প্রিয় মানুষটা আর আপনার জীবনের অংশ হবে না, তখন যন্ত্রণার সীমানা থাকে না।
তখন ইচ্ছে করে হয়তো আর ঘুম থেকে না উঠলেই ভালো হতো। সিগারেটের প্যাকেটটা নিয়ে জানালার পাশে গিয়ে বসলাম। আজ চাঁদের আলোটাও কেমন যেন ফ্যাকাশে মনে হচ্ছে। যে করেই হোক এই কষ্ট থেকে আমাকে সামলে উঠতে হবে। জীবনে অনেক কষ্ট পেয়েছি, আর কষ্ট নিতে পারবো না। সিগারেট ধরিয়ে বসে রইলাম। একসময় লক্ষ্য করলাম সিগারেটের ফিল্টারটা ভিজে গেছে। তারপর চোখে হাত দিয়ে দেখি চোখ দিয়ে পানি পড়ছে, হাতটা কাঁপছে। জোরে জোরে কান্না করতে লাগলাম। আম্মু বলতো কান্না করলে বুকটা হালকা লাগে। আজ খুব একা লাগছে। সারা রাত কান্না করলাম। কিছুটা হলেও বুঝতে পারলাম যে দুনিয়ায় কেউ কারো নয়, একা থাকাটাই ভালো। যত কারো প্রতি মায়া বাড়াবেন তত কষ্ট পেতে হবে রিয়েল লাইফেও। আমি এটাই ভাবি। প্রায় 1 সপ্তাহ লাগলো হিয়া আপুর মায়াটা কিছুটা কাটিয়ে উঠতে। তারপরেও তার সামনে গেলে নিজেকে আটকে রাখতে পারবো কিনা জানি না। তাই আর কলেজে যাব না ঠিক করলাম। এভাবে 10 দিন কেটে গেল। ফোনটাও অফ করে রেখে দিছি, যাতে কেউ ফোন দিতে পারে না। এখনও রাতে ঘুমাতে পারি না, তাই ঘুমের ওষুধ কিনে রাখছি। ঘুমের ওষুধ খেয়ে রাতটা পার হয়ে যায়। আর দিনের বেলা সিগারেট তো আছেই। এই 10 দিনে সিগারেট খাওয়াটা একটু বেড়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে একটা সিগারেট ধরিয়ে সেটা শেষ করে ব্রাশ করে বাইরে বের হলাম। নাস্তা করে বাসায় গেলাম, গিয়ে কাজ করতে লাগলাম। এই 10 দিনে কাজ একদম করা হয়নি। নিজের 1 বছর চলার মতো যথেষ্ট টাকা আছে। আর আব্বু আম্মু চলে যাওয়ার আগে যা রেখে গেছে তাতে আমার সারা জীবন চলে যাবে। তারপরেও ফ্রিল্যান্সিং করি। সিগারেট খেতে খেতে কাজ করতে লাগলাম। একটু পর দরজার বেল কে যেন বাজালো। দরজা খুলে দিতেই সামনে দেখি হিয়া আপু দাঁড়িয়ে। হাত উঠালো মারার জন্য, তারপর কি যেন ভেবে হাতটা নামিয়ে নিল। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। কেমন আছিস? ভালো আপু, তুমি? ভালো। কেমন শুকিয়ে গেছিস? খাওয়া দাওয়া করিস কি না? আসলে কাজের চাপে খাওয়ার কথা মনেই থাকে না। ও, আমি তো ভাবছিলাম। কি ভাবছিলা? কিছু না, ভেতরে আসতে বলবি না? ও হ্যাঁ, আসো। হিয়া আপু ভিতরে এসে চারদিকে তাকালো। এটা বাসা নাকি সিগারেটের দোকান? যেখানে সেখানে সিগারেটের প্যাকেট, আর এত গন্ধ কেন? আসলে অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি তো। ও, আজকেই এগুলো সাফ করব, চল। কি বলছো আপু? তোমার হবু বর দেখলে আমাকে মেরে ফেলবে। হবু বর মানে? জনি ভাই আমাকে সব বলেছেন যে তোমাদের বিয়ে ঠিক হয়ে আছে। তুই কথাটা শুনে খুব খুশি হয়েছিস না? অবশ্যই। কাজের চাপে তোমাকে শুভেচ্ছা জানানোর তো কথা মনেই নেই। এখন বলছি, অনেক অনেক শুভেচ্ছা। জনি ভাইয়ের মতো একজন মানুষ জীবন সাথী হিসেবে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। চল আমার সাথে, আজ কলেজে যাবি। আমি কলেজে গিয়ে কি করব? কলেজে গিয়ে আমার কেউ নেই। কার সাথে আড্ডা দিব বলো? কেউ নেই? আমার জানা মতে তো কেউ নেই। তুমি যাও, জনি ভাই হয়তো তোমার জন্য অপেক্ষা করে আছে। কলেজে দেরি করে গেলে হয়তো অভিমান করতে পারে। আমার কথাটা শুনে হিয়াপুর মুখটা শুকিয়ে গেল। কিছু না বলেই চলে গেল। আমি একটা সিগারেট ধরিয়ে ওখানে বসে পড়লাম। মাথাটা খুব ব্যথা করতেছে। সন্ধ্যার দিকে ব্রিজে গিয়ে বসলাম। ব্রিজের রেলিংয়ে বসে আছি, তখন সামনের দিক থেকে কেউ একজন ডাক দিল। গাড়ি চলাচল করাই ভালোভাবে দেখতে পারছিলাম না। গাড়িগুলো সরে যাওয়ার পর দেখলাম একটা মেয়ে আমার দিকে আসছে। কেমন আছো? ভালো, কিন্তু আপনাকে চিনলাম না। কিন্তু আমি তোমাকে চিনি। কেমন করে? তুমি আমার ক্লাসমেট, তোমাকে চিনবো না? ও, কিন্তু আমি আপনাকে চিনলাম না। আমি মিম। ও, কলেজে আসো না কেন আর? ভালো লাগে না। কাল থেকে আসবে, মনে থাকে যেন। দেখি। দেখি না, আসতেই হবে। তোমার নাম্বারটা দাও। কেন? দিতে বলেছি, দাও। ফোন বের করার সাথে সাথে হিয়াপুর ফোন। হ্যালো। কই তুই? ব্রিজের উপর বসে আছি। কেন? দরকার আছে, ওখানেই থাক, আমি আসছি। বলেই হিয়াপু ফোনটা কেটে দিল। তারপর মিমকে নাম্বার দিয়ে ওর সাথে কথা বলছিলাম। কথা বলার ইচ্ছে করছিল না, কিন্তু মুখের উপর কেমন করে চলে যেতে বলি। নিজে থেকে কথা বলতে এসেছে, চলে যেতে বললে ওর সম্মানে লাগবে, কিন্তু কথা বলতে খুব বিরক্ত লাগছিল। হঠাৎ হিয়াপুর গাড়ি এসে দাঁড়ালো। হিয়াপু বাইরে বেরিয়ে আসলো। আমাকে মিমের সাথে দেখে মুখের ভাব ভঙ্গিমা বদলে গেল। আমার কাছে আসলো। চল, দরকার আছে। দাঁড়াও একটু। আমি মিমের সাথে আরেকটা কথা বলার আগেই হিয়া আপু আমাকে টেনে গাড়ির ভিতরে বসালো আর গাড়ি চালাতে লাগলো। তোকে না বলছি কোনো মেয়ের সাথে কথা বলবি না? আমি বলিনি, আর ও নিজে থেকে কথা বলতে এসেছিল। তারপরও তুই কথা বলবি না? হিয়া আপুর কাছে আসলে কেমন যেন দুর্বলতা কাজ করে। কোথায় যাচ্ছি?
মার্কেটে। কেন? কাল আমার জন্মদিন, তাই ড্রেস কিনবো আর তুই সেটা পছন্দ করে দিবি। আমি পছন্দ করে দিব কেন? তোমার হবু বর পছন্দ করে দিবে। খোটা মারা কথা গেল না তোর। ফোঁটা মারার কথায় আবার বললাম, যেটা সত্যি সেটাই বললাম। ইয়া আপু আর কোনো কথা বলল না। মার্কেটে গিয়ে হিয়া আপু ড্রেস দেখতে লাগলো। একটা নীল কালারের ড্রেস দেখে খুব পছন্দ হলো। হিয়া আপু হয়তো সেটা লক্ষ্য করলো, তাই ড্রেসটা কিনলো। হিয়া আপু বিল দিতে দিতে আমি একজোড়া পায়েল আর একজোড়া ঝুমকো কিনলাম। তারপর সেগুলো চুপ করে হিয়া আপুর ব্যাগে রেখে দিলাম। হিয়া আপু আমাকে বাসার সামনে নামিয়ে দিল। আমি বাসার ভিতরে ঢুকতে যাব, তখনই আবার ডাক দিল। আমি হিয়া আপুর কাছে গেলাম। শোন, কাল আমি কলেজে যাব না, কিন্তু সন্ধ্যায় তোকে নিতে জনি আসবে। এখানে ওর সাথে আমার বাসায় চলে আসবি। আর তুই না আসলে কাল সত্যিই তোর কপালে মাইর পড়বে। কথাটা বলার পরেই হিয়া আপু চলে গেল। পরের দিন সকালে ঘুম থেকে উঠে কলেজে গেলাম না। গিফট তো হিয়া আপুকে দিয়েই রেখেছি, তাই যাওয়ার কোনো প্রয়োজন হয় না। আর আমি ওর কাছে গিয়ে মায়া বাড়াতে চাই না। যতটা সম্ভব দূরে থাকতে হবে। আমি জানি হিয়া আপু গাড়ি পাঠাবে আমাকে, কিন্তু আমি যাব না। তাই সন্ধ্যা লাগতেই বাইরের থেকে গেট লাগিয়ে দিয়ে পিছনের একটা ছোট দরজা আছে, ওটা দিয়ে বাসায় ঢুকলাম, যাতে যে কেউ আসলে বুঝতে পারে আমি বাসায় নেই। 9টার দিকে বাড়ির সামনে গাড়ির আওয়াজ পেলাম। আমার ঘরে লাইট সবসময় বন্ধই থাকে। অন্ধকার কেন জানি খুব ভালো লাগে, তার কারণ আজও জানি না। অন্ধকারে আলাদা একটা অনুভূতি আছে। জানালা দিয়ে দেখলাম জনি গাড়ি থেকে নামলো, তারপর বাসার দিকে তাকালো। তালা ঝোলানো দেখে গাড়ি নিয়ে চলে গেল। ফোনটাও অফ করে রেখেছি, যাতে কেউ ফোন দিতে না পারে। বিছানায় গিয়ে কানে হেডফোন লাগিয়ে দিয়ে গান শুনতে লাগলাম। হিয়া আপু মনে হয় জনির সাথে জন্মদিনে খুব মজা করছে, করবেই বা না কেন। কয়েক মাস পর তাদের বিয়ে, কেন যে আমি হিয়া আপুকে ভালোবাসতে গেলাম। খুব ঘুম পাচ্ছিল, তখনই আবার গাড়ির আওয়াজ পেলাম। জানালার কাছে গিয়ে দেখি হিয়া আপু গাড়ি থেকে বের হয়ে আসলো। রাস্তার ল্যাম্পপোস্টের আলোতে হিয়া আপুকে স্পষ্ট দেখা যাচ্ছে। নীল ড্রেসে একদম পরীর মতো লাগছিল, কিন্তু এই পরী তো ধরাছোঁয়ার বাইরে। হিয়া আপু ফোনটা হাতে নিয়ে ফোন দিতে লাগলো, হয়তোবা আমাকে ফোন দিচ্ছিল। কিছুক্ষণ পর ফোনটা রাস্তায় জোরে ছুঁড়ে মারলো, তারপর গাড়ি করে চলে গেল। আমি গিয়ে শুয়ে পড়লাম। পরের দিন কলেজে গেলাম। কেন জানি আজ কলেজে যাওয়ার খুব ইচ্ছে করলো। কলেজে ঢুকতেই মিমের সাথে দেখা। কেমন আছো? ভালো, তুমি? ভালো। কাল কলেজে আসতে বললাম আর আসছো আজকে? আসলে কাল একটু কাজ ছিল, তাই আসতে পারিনি। ও, তা ফোনটা অফ কেন? চার্জ ছিল না, আর চার্জে দেওয়ার কথা মনে ছিল না। মিমের সাথে কথা বলতে বলতে হিয়া আপুর গাড়ি চলে আসলো। আমি মিমের সাথে কথা বলে মাঠের এক কোনায় গিয়ে ফোন টিপতে লাগলাম। হঠাৎ কারো ছায়া আমার উপর পড়লো। তাকিয়ে দেখলাম হিয়া আপু। আমি উঠে দাঁড়ালাম। আপু, তুমি কখন আসলে? কাল কই ছিলি? ল্যাপটপটা সার্ভিসিং করতে গিয়েছিলাম, আসতে আসতে দেরি হয়ে যায়। মিথ্যা কথা বলবি না। তুই কি মনে করেছিস আমি তোকে জানালার কাছে দেখিনি? তুই আমার সাথে এমনটা করলি? কত আশা নিয়ে বসেছিলাম আমি তোর জন্য। আজ থেকে তুই আমার সাথে কথা বলবি না। সেটাই হয়তো ঠিক হবে। আপনার সাথে কথা বললে হয়তো আপনার হবু বর খারাপ মনে করতে পারে, আর আপনাদের সম্পর্কের মধ্যে তিক্ততা আসতে পারে। তাই আমার মতো একটা বখাটে খারাপ ছেলের সাথে না মেশাই ভালো। ইয়া আপু কিছু বলছে না। ইয়া আপুর চোখের দিকে তাকিয়ে দেখলাম চোখ দিয়ে পানি বয়ে পড়ছে। কারণটা এখনো অজানা। ইয়া আপু আর কিছু না বলে চলে গেল। আমি আর ওখানে না থেকে বাসায় চলে আসলাম। আবার আগের মতো হয়ে গেলাম। সেই কলেজে গিয়ে আগের মতো সিগারেট খাওয়া, কারো পরোয়া না করা, একা চলা, কোনো মায়ায় না জড়ানো। 3 দিন পর মাঠের কোনায় বসে নোট করছিলাম, সাথে একটা সিগারেট খাচ্ছিলাম। তখন দেখলাম হিয়া আপুর গাড়ি এসে মাঠের মাঝখানে দাঁড়ালো। হিয়া আপু গাড়ি থেকে বেরিয়ে আসলো, হয়তো আমাকে দেখতে পারিনি। আমি নিজের মতো নোট করতে লাগলাম। কিছুক্ষণ পর সামনের দিকে তাকিয়ে দেখি হিয়া আপু আমার দিকে তাকিয়ে আছে। চোখ মুখ শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ। হিয়া আপুকে দেখে একবার সিগারেটটা ফেলে দিতে চাইলাম, কিন্তু কি যে মনে হলো ফেলে না দিয়ে মাথাটা নিচু করে নোট করতে লাগলাম। হিয়া আপু সেখান থেকে চলে গেল। আমি একটু পর বাসায় চলে আসলাম। এরপর প্রতিদিন কলেজে গেলাম হিয়া আপুকে একটু আড়াল থেকে দেখার জন্য। প্রতিদিন নিজের মনকে বলি কাল আর যাব না, কিন্তু পরের দিন ঠিকই কলেজে চলে যাই। হিয়া আপু কলেজে আসে চুপচাপ মন মরা হয়ে বসে থাকে। জনিকে দেখি তার সাথে বসে থাকতে। প্রতিদিন কলেজে গেলে মিম মেয়েটা হঠাৎ বলতে আসবে। হিয়া আপু মাঝে মাঝে আমার সাথে ওকে কথা বলতে দেখে তাকিয়ে থাকে। হয়তো মেয়েটাকে আমার সাথে কথা বলতে নিষেধ করতে চাই। আমি খারাপ হয়তো, সেই জন্য আমিও যতটা সম্ভব মিমের থেকে দূরে থাকি। এভাবে 15 দিন কেটে গেল।
আজ 5 দিন হলো আর কলেজে যাই না। আজ কলেজে যেতে কেন জানি খুব মন চাইলো। ব্যাগটা নিয়ে কলেজে গেলাম। কলেজে গিয়ে চোখ দুটো কাকে জানি খুঁজছিল, কিন্তু তাকে খুঁজে পাচ্ছিল না। কলেজে চত্বরে বসেছিলাম, একটু পর একটা পুলিশের গাড়ি এসে দাঁড়ালো। গাড়ি থেকে একজন পুলিশ অফিসার নেমে এসে চারদিকে দেখতে লাগলো, তারপর আমাকে দেখে আমার দিকে আসতে লাগলো। বুকের ভেতরটা কেমন যেন করছিল, মনে হচ্ছিল দৌড় দিয়ে পালিয়ে যাই, কিন্তু আমি তো কোনো দোষ করিনি, তাই চুপচাপ বসে রইলাম। পুলিশ অফিসারটি আমার কাছে আসলো। তোমার নাম রাফি? জি। তোমাকে আমার সাথে যেতে হবে, চলো। কিন্তু কেন? আর আপনি কে? আমি হিয়ার ভাইয়া। ও, কিন্তু কেন যাব? গেলেই বুঝতে পারবে। কিন্তু কোথায়? আমাদের বাসায়। আচ্ছা চলুন। হিয়া আপুকে দেখার খুব ইচ্ছে করছিল, আর মনে মনে খুব ভয় হচ্ছিল। হিয়া আপু কি এমন করলো যে হিয়া আপুর ভাই আমাকে তাদের বাসায় নিয়ে যাচ্ছে? কিছুক্ষণ পর হিয়া আপুদের বাসায় গিয়ে পৌঁছালাম। বাসার ভিতরে গেলাম। হিয়া আপুর ভাইয়া আমাকে বসতে বলে কোথায় যেন গেলেন। আমি সোফায় বসে রইলাম। কিছুক্ষণ পর দুইজন মহিলা আসলেন। একটু পর হিয়া আপুর ভাইয়া আর একজন লোক উপর থেকে নেমে আসলেন। হয়তো মহিলাদের মধ্যে একজন হিয়া আপুর মা আর আরেকজন ভাবি। আর হিয়া আপুর ভাইয়ের সাথে লোকটি হয়তো তার বাবা। সবাই আমার সামনে বসলেন। আমি ভয়ে কুকড়ে মুকড়ে যাচ্ছিলাম। তাহলে তুমি রাফি? হিয়া আপুর আব্বু। জি, কিন্তু আপনারা আমাকে চিনেন কেমন করে? হিয়া বলেছে, এমনকি তোমার ব্যাপারে সব জানি আমরা। যেদিন তুমি হিয়ার বার্থডেতে আসুনি সেদিন ও বাসার সব জিনিসপত্র ভেঙে ফেলে। এত রাগ? তোমার কথা ও প্রত্যেক দিন আমাদের কাছে এসে বলতো, আমার মেয়েটা জীবনে যা কিছু চেয়েছে তাই এনে দিয়েছে, কিন্তু শেষমেশ যা চাইলো তা আমার এনে দেওয়ার ক্ষমতা নেই। কি চেয়েছে আপু? তোমাকে। আমাকে মানে? তোমাকে। আমার মেয়েটা যে তোমাকে পাগলের মতো ভালোবাসে। ও যখন আমাকে এসে বলল যে ও তোমাকে ভালোবাসে, তখন ও চোখে মুখে খুশি দেখে আমি বেশ অবাক হই, কারণ আমি এতটা খুশি ওকে কখনোই দেখিনি। তোমার সাথে কিছুদিন আগে ঝগড়া হয়, বাসায় এসে কান্নাকাটি করে, ভালো মতো খাওয়া করে না, শুধু বলে রাফিকে এনে দাও, দয়া করে আমাদের ফিরিয়ে দিও না, আমার মেয়েটা তোমাকে ছাড়া মরে যাবে। আরে কি করছেন আপনি? আমার গুরুজন আপনার মাথা নত করা শোভা পায় না, কিন্তু আমার মতো একটা অনাথ ছেলের কাছে আপনার মেয়ে দিবেন? আরেকবার ভেবে দেখুন। আমার মেয়ের খুশিতে আমার খুশি। আচ্ছা, আপনারা যা ভালো বোঝেন, কিন্তু হিয়া আপু কোথায়? উপরে আছে, যাও। প্রথম রুমটাই ওর হয়। হিয়া আপুর রুমে গেলাম। দরজা খুলে আছে, কিন্তু জানালা সব বন্ধ। ঘরের ভিতরটা কেমন অন্ধকার হয়ে আছে। হিয়া আপু ঘুমিয়ে আছে, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। সারা রাত হয়তো ঘুমায় না। আমি চুপচাপ গিয়ে হিয়া আপুর পাশে শুয়ে পড়লাম। একটু পর হিয়া আপুর ঘুমটা ভেঙে গেল। আমার দিকে একভাবে তাকিয়ে আছে, কিছু বলতে যাবে তার আগে হিয়া আপুর গোলাপি ঠোঁট দুটোর সাথে আমার ঠোঁট এক করে দিলাম। হিয়া আপু ছটফট করতে লাগলো, কিন্তু আমি ছাড়বার পাত্র নই। কিছুক্ষণ পর হিয়া আপু চুপচাপ হয়ে গেল। তখন হিয়া আপুকে ছেড়ে দিলাম। হিয়া আপুকে ছেড়ে দেওয়ার সাথে সাথে ঠাস। তোর সাহস কেমনে হয় আমাকে কিস করার? আর তুই এখানে কি করছিস? চুপচাপ। কি হলো, কথা বলছিস না কেন? এখানে কি করছিস? আমার বউয়ের কাছে আমি আছি। কার কি বউ মানে? বউ মানে বউ? আমি কারো বউ না। ও, তাহলে তুমি আমাকে ভালোবাসো না? না, আমি জনিকে ভালোবাসি। কি মেরে বাবা, এত রাগ আর অভিমান? ও আচ্ছা, ঠিক আছে। আমি তো ভাবছিলাম তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তুমি যখন আমাকে ভালোবাসো না, তাহলে কি আর করার। আমি মিমের কাছে যাই। মেয়েটা কি ভালো, রাগ করে না, প্রতিদিন একটা করে কিস দেয়। কি বললি? মিম তোকে কিস দেয়? এত বড় সাহস ওর? তুমি রাখছো কেন? তুমি তো আমাকে ভালোবাসো না। কি আপু আমার চোখের দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না। তারপর উল্টো দিক হয়ে শুয়ে পড়লো। আমি পিছন থেকে জড়িয়ে ধরলাম। হিয়া আপু নিজেকে ছাড়াবার চেষ্টা করছে, কিন্তু পারছে না। এত রাগ কোথা থেকে আসে তোমার? আমি জানি তুমিও আমাকে ভালোবাসো। তোমার আব্বু আর ভাইয়া আমাকে সব বলেছে। ঢং করে লাভ নাই। আমি হিয়া আপুকে ছেড়ে দিলাম। কি হলো, কথা বলবা না? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। হিয়া আপু আমার দিকে ঘুরে আমাকে জড়িয়ে ধরলো। খুব ভালোবাসি তোকে, নিজের থেকেও বেশি। কেন বুঝিস না তুই? তুমি তো আমাকে বলছিলা তোমার আর জনির বিয়ে ঠিক হয়ে গেছে। সেটা তো তোর মুখ থেকে শোনার জন্য যে তুই আমাকে ভালোবাসিস। ওটা শুধু একটা নাটক ছিল। জানো, যেদিন জনি আমাকে বলল যে তোমাদের বিয়ে ঠিক হয়ে গেছে, সেদিন মনে হচ্ছিল সারা জীবনের জন্য কিছু একটা হারিয়ে যাচ্ছে। খুব কষ্ট হয়েছিল সেদিন। তাহলে বললি না কেন?
যদি তুমি ছেড়ে চলে যেতে। হিয়া আপু আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। কোনোদিন তোকে যেতে দেব না, তুই চাইলেও না। আব্বু কি বললো? তোমার আমার বিয়ে ঠিক করছে। সত্যি? হুম, এখন একটা কিস দাও। না, বিয়ের পর। ঠিক আছে, আমি মিমের কাছে যাই। ওর ঠোঁট দুটো কি মিষ্টি। কি বললি? মিম তোকে কিস করেছে? কই কিস করেছে? ঠোঁটে। হিয়া আপু ঠোঁটের সাথে ঠোঁট এক করে দিল, অনেকক্ষণ পর ছেড়ে দিল। তোর ঠোঁটে শুধু আমার ছোঁয়া থাকবে, আর কারো না। আর ওই মেয়েকে আজ আমি জেলে দেব। আরে আরে, আমি তো মিথ্যা বলছি, মিমের সাথে আমার কিছুই হয়নি। কুত্তা বলদ, আমাকে কষ্ট দিয়ে খুব ভালো লাগে তোর, তাই না? আরে আপু, আমি আবার কি করলাম? আপু কাকে বললি? সরি, আর বলবো না। মনে থাকে যেন। এখন উঠো, চলো। খাওয়া দাওয়া তো মনে হয় করো না। শরীরের কি অবস্থা করেছো? না, উঠবো না, এভাবেই শুয়ে থাক। আচ্ছা, তুমি শুয়ে থাকো, আমি নিচে থেকে খাবার নিয়ে আসছি। লাগবে না, চুপচাপ শুয়ে থাক। হিয়া আপু আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, আর আমি পুরনো কথাগুলো মনে করে হাসতেছি। কি থেকে কি হয়ে গেল। সময় বড় অদ্ভুত, কার কপালে কি লেখা আছে কেউ বলতে পারে না। আর কতক্ষণ শুয়ে থাকবা? এবার তো উঠো। না, উঠবো না। আমি হিয়া আপুকে নিজের থেকে ছাড়িয়ে নিলাম, তারপর হিয়া আপুকে কোলে তুলে নিয়ে নিচে নিয়ে আসলাম। কেউ দেখার আগে নামিয়ে দিলাম। কিছু খেয়ে নাও। পারবো না খেতে, খাইয়ে দে। আচ্ছা দাঁড়াও। আমি হিয়াপুর আম্মুকে ডাক দিলাম। একটু পর তিনি আসলেন, তারপর খাবার বেড়ে দিলেন। হিয়া আপু রুমে চলে গেছে। আমি খাবার নিয়ে রুমে আসলাম। হিয়া বসে আছে। কি হলো, চলে আসলা যে? এমনি খাইয়ে দাও। আমি হিয়াপুকে খাইয়ে দিলাম। খাওয়া শেষ করে হিয়াপুকে নিয়ে বাইকে ঘুরতে বের হলাম। আজ আমি খুব খুশি, কিন্তু আব্বু আম্মু থাকলে আরো ভালো হতো। সন্ধ্যায় হিয়াপুকে বাসায় রেখে চলে আসলাম। পরের দিন সকালে হিয়াপু ফোন দিয়ে তাদের বাসায় ডাকলো। যাওয়ার পরে দেখি সবাই বসে আছে। রাফি, হিয়া চাইছে তোমাদের বিয়েটা কালকেই হোক। কিন্তু আঙ্কেল, এত তাড়াতাড়ি? আর আমি তো এখনো পড়ালেখা করি। সেটা আমিও ওকে বললাম, আগে তুমি পাশ করো, একটা চাকরি করো, কিন্তু কিছুতেই মানতে চাচ্ছে না। আঙ্কেল, এটা নয় যে হিয়াপুকে বিয়ে করার পর আমি তাকে ভালোভাবে রাখতে পারবো না। আমার আব্বু আম্মু যা রেখে গেছে তাতে আমি সারা জীবন বসে খেলেও শেষ হবে না। কিন্তু আমি এখন বিয়ে করতে চাচ্ছি না। তখন হিয়াপু সাইডে রাখা ফুলদানিটা ছুঁড়ে মারলো দেওয়ালে। আমি যখনই বলছি কাল বিয়ে হবে, তার মানে কালকেই বিয়ে হবে। আর বিয়ে না হলে আমি কিছু একটা করে ফেলবো, আর তার দায়ী তোমরা হবে। কথাটা বলেই হিয়াপু উপরে চলে গেল। সবাই চুপচাপ হয়ে গেল। আচ্ছা আঙ্কেল, আপনি বিয়ের ব্যবস্থা করুন। তুমি পারবে বাবা, আমার পাগলি মেয়েটাকে দেখে রাখতে। তোমার কাছে আমরা সারা জীবন ঋণী হয়ে থাকবো। আমি উপরে চলে আসলাম। হিয়া আপু বেলকনিতে গিয়ে দাঁড়িয়ে আছে। আমি হিয়া আপুকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। হিয়া আপু নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকলো, কিন্তু পারল না। আমি হিয়া আপুর কানে একটা আলতো করে কামড় দিলাম। হিয়া আপু ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল। আমি হিয়া আপুকে টান দিয়ে নিজের কাছে আনলাম। এত রাগ কোথা থেকে আসে শুনি? কথা বলবি না, সরে যা। কেন, আবার কি করলাম? তখন বিয়ে করতে রাজি হচ্ছিলিস না কেন? আরে, এত তাড়াতাড়ি বিয়ে করে কি হবে? লাগবে না তোর, দূরে যা তুই। পরে তো বললাম বিয়ের আয়োজন করতে। লাগবে না বিয়ে করতে, করব না আমি বিয়ে। আমি তো করব। বিয়ে না করলে বউয়ের আদর পাবো কেমন করে? হইছে, আর ঢং দেখাবি না, সব জানা আছে। আমি ঢং করি? আর নিজে যে কথায় কথায় রাগ করে, তার বেলা কিছু না। আমি রাগ করি? তা নয় তো কি? মেরে দাঁত ভেঙে দিব। আগে দোষটা করে নেই, তারপর মাইর খাবো। মানে? দাঁড়াও, বুঝাই দিচ্ছি। তারপর হিয়াপু ঠোঁটের সাথে ঠোঁট এক করে দিলাম। 5 মিনিট পর ছেড়ে দিলাম। দাঁত ব্রাশ করে না, মুখে কি গন্ধ! কি বললি? দাঁড়া দেখাচ্ছি। হিয়াপু আমাকে মারতে আসলো। আমি হিয়াপুকে মোটকি, বুড়ি এসব বলে রাগাতে লাগলাম। আর হিয়াপু আমাকে মারার জন্য পিছনে দৌড়াতে লাগলো। এইভাবে চলতে থাকলো তাদের ভালোবাসা। পরের দিন আমাদের বিয়ে হলো। আমি ভালো হয়ে গেলেও হিয়ার রাগ মোটেও কমেনি। কিন্তু আমার সাথে বেশিক্ষণ রাগ করতে পারে না। হিয়া আমাকে সবসময় আগলে রাখে। আমাকে আব্বু আম্মুর অভাব মোটেও আর বুঝতে দেয় না। এটাই প্রকৃত ভালোবাসা।